Nilanjan. 17 Eco Contour. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আপনি কি জানেন মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ঠিক কতটা? ঢুলু ঢুলু চোখে চশমার ফাঁকা দিয়ে উকি মেরে বললেন কথাটা ডক্টর ভাস্কো। তিনি যে নেশা করেছেন সেটা তার লাল চোখগুলো চিৎকার করে বললেও তার দক্ষতাতে তার বদভ্যেসগুলো কোনোভাবেই প্রভাব ফেলতে পারে না। এটা নিন্নি মুস্কানকে বলেছিল। কিন্তু বদভ্যেস কি একটা লোকটা? একে নেশা করে, তার উপর চোখ দুটো মুস্কানের বুকের উপত্যকা থেকে সরাতেই পারছে না, মৃদু ওঠানামা করছে। বারবার উঁকি দিয়ে আরও গভীরে যেতে চাইছে তার লম্পট চোখগুলো। রোজ সে একই জিনিস করে, গা ঘিন ঘিন করে ওঠে মুস্কানের। কিন্তু এর মধ্যেই নিন্নি জোর করে এইরকম একটা ডিপ নেক টাইট জামা পরিয়ে দিয়েছে মুস্কানকে। আসলে নিন্নিকে বোঝা খুব কঠিন, কিন্তু ও ছাড়া মুস্কানকে কেউ আর বোঝে না। মুস্কান জানে ডক্টর ভাস্কোর কথা শুনলে ইকবাল দারুণ রেগে যাবে। বউ পাগলের ডাক্তার দেখাচ্ছে বললে প্রচণ্ড রাগারাগি করবে, হয়তো গায়ে হাতও তুলতে পারে। কিন্তু নিন্নি বলে যে ডিপ্রেশন জিনিসটা নাকি খুবই ভয়ানক। এটা একটা রোগ যা চিকিৎসা করা দরকার, আর করলে সেরেও যায়। ঠিক যেমন জ্বর, সর্দি, একটু বেশি সিরিয়াস এই আর কি। এক্ষেত্রে কিন্তু গোপনীয়তাটা ভীষণ জরুরি। ইকবাল জানলেই কেলেঙ্কারি, তাই এই মাতাল ডাক্তারই ভরসা। তবে নিন্নি বলে যে লোকটার এই ছুকছুকানি থাকলেও ও সেফ, আর কেই বা এই মাতালকে দেখাতে আসবে আর কি। তাই ইকবালের জানাটাও মুশকিল। মুস্কান, আপনার স্বামীকে কিন্তু এবার জানিয়ে দেওয়া প্রয়োজন। আপনি জানেন আপনার কি হয়েছে, আপনি কোন দিকে এগোচ্ছেন? ডক্টর ভাস্কো আবার প্রশ্ন করল, কিন্তু সেই লম্পট চোখ দুটো আবার মুস্কানের বুকের মৃদু আন্দোলনের উপর নজরদারি করে চলল। পুরুষরা আসলে এরকমই হয়, নিন্নি বলে। তাই তো এত রেগে থাকে পুরুষের উপর সব সময়। ছোট থেকেই দেখছে মুস্কান, কিন্তু মুস্কান কিন্তু এরম না, ও নরম মনের। আচ্ছা, একটা গল্পের কি একটাই কথক থাকা দরকারি? কি জানি, নিয়ম যাই হোক না কেন, এই গল্পের কথক কিন্তু মুস্কান আর নিন্নি দুজনেই। আসলে মুস্কান তো নিন্নির মতো এত গুছিয়ে কথা বলতে পারে না, তাই দুজনেই এগিয়ে নিয়ে চলুক এই গল্পটা, ক্ষতি কি? আমি মুস্কান। হায়দ্রাবাদের এক মধ্যবিত্ত রক্ষণশীল মুসলমান পরিবারে আমার জন্ম। ছোট থেকেই দেখতাম আমার আব্বু খুব রাগী। আমি কিছু ভুল করলেই বকা খেত খুব, কখনো মারও খেতে দেখেছি। সব সময় আব্বুর ভয়ে আমি তটস্থ থাকতো। তখন থেকেই আমার ছোটবেলার বন্ধু নিন্নি, ও বলতো পৃথিবীটা খুব একপেশে, মেয়েদের জন্য খুব কঠিন। তখন আমার 7 বছর, আর আমার ভাই আলীর তখন 5। একদিন দেখলাম বাড়িতে সাজো সাজো রব। আমি কত রান্না করেছে, বিরিয়ানি, গোস্ত, ফিরনি, সব আলীর প্রিয় খাবার। সকালে আলীকে নতুন জামা পরিয়ে নিয়ে গেল আব্বু। ফিরে এলো দুপুরে আলীকে কোলে নিয়ে। আমার ভাই ব্যথায় কাতর ছিল, ওকে ওকে একটা লুঙ্গি পরিয়ে রাখা হয়েছিল।
সবাই বলা বলি করছিল যে ওর নাকি অনেক রক্তক্ষয় হয়েছিল, কিন্তু আমাকে কেউ ওর কাছে যেতেই দিল না। কি বাজে বলো তো? আমার ভাইয়ের কষ্ট হচ্ছে, কিন্তু আমি যেতে পারবো না। কি জ্বালা! বিকেলে কত লোকে এসে ওকে কত উপহার দিল, খানা পিনা হলো। আবু হেসে আমাকে বলেছিল, ভাই তোমার বড় হয়ে গেছে, এখন থেকে সে মরদ। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, ঠিক বছর 5 পর একদিন যখন আমার রক্তক্ষয় হলো, আর একদিন নয়, নিয়ম করে প্রতি মাসে হতে থাকলো, তখন কিন্তু কেউ সেটা নিয়ে মাতামাতি করল না। বাড়িতে কোনো খাওয়া দাওয়া হলো না, কোনো উপহার এলো না। প্রথমবার তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম কোনো ভয়ানক রোগ হয়েছে, মরে যাব বোধ হয়। ছুটে গেছিলাম আম্মির কাছে। আমি আমাকে ঘরে নিয়ে গিয়েছিল, আমাকে কানে কানে বলেছিল আমি নাকি বড় হয়ে গেছি, আর এটাও বলেছিল যে আমি যেন কাউকে এটা নিয়ে না বলি, কোনো পুরুষকে তো নয়, এমনকি আব্বু আলীকেও নয়। এরম নাকি প্রতি মাসে হবে, কিন্তু সেটা যেন কেউ বুঝতে না পারে। এখনো মনে আছে, আমি মুখে আঙুল দিয়ে বলেছিল, সেদিন আমি বুঝেছিলাম ছেলেরা বড় হলে সেটা একটা উদযাপন, কিন্তু মেয়েরা বড় হলে সেটা একটা সিক্রেট, যা কাউকে বলা যায় না। নিন্নি তখন আবার বলেছিল, এই পৃথিবী বড় এক পেশে। যত বড় হচ্ছি দেখলাম যে সত্যি আমার আর আলীর জন্য সব নিয়ম আলাদা। ও খেলে দেরি করে ফিরতে পারে, চেঁচামেচি করতে পারে, পিকনিকে যেতে পারে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারে, জিন্স পরতে পারে, এমনকি ওর মেয়ে বন্ধুদের সাথেও কথা বলতে পারে, কিন্তু আমি পারি না। আমার হিজাব পরতে ভালো না লাগলেও আমাকে পড়তেই হবে। কি জ্বালাতন! আম্মিকে নালিশ করলে আমিও বলতো, ও তো ছেলে, আমি তো মেয়ে। আমি মেনেও নিতাম, কিন্তু নিন্নি বলতো না, এগুলো ভুল। তারপর একদিন ঘটল সেই ঘটনাটা। আমি নিন্নি, আমি মুস্কানের বন্ধু, ওর সাথেই থাকি। আমাকে হয়তো ওর আম্মি আব্বু পছন্দ করে না, কিন্তু আমি ওদের বাড়িতেই থাকি। অনেকেই তো থাকে ওদের বাড়িতে। আসলে ওর আম্মি আব্বু ছেলেকে নিয়ে এত নাচানাচি করতো যে আমাদের নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না তাদের। মুস্কান বললেও তারা পাত্তা দিত না ওর কথা। যাক, আমার কথা থাক। এই গল্পটা মুস্কানের, তাই ওকে নিয়ে এই গল্প হোক। আমরা যত বড় হচ্ছি আমি তো ওকে বোঝাচ্ছি যে এই দুনিয়াটা ভালো নয়, কিন্তু থাক, এসব তো বলেছে তোমাদের। আমি বলি সেই দিনের কথা। সেই দিন স্কুল থেকে ফিরে এসে দেখি মুস্কান কাঁদছে। আমি ওকে খুব ভালোবাসতাম, এখনো বাসি। ওকে কাঁদতে দেখলে আমার খুব কান্না পায়, রাগ হয়। জিজ্ঞেস করলাম, কি হলো? ও বলল, আলীর এক বন্ধু আব্দুল নাকি জোর করে ওর ঠোঁটে চুমু খেয়েছে, জামার ভিতর হাত ঢুকিয়েছে, নিম্নাঙ্গে স্পর্শ করেছে। তখন মুস্কান 16, আলী 11, কিন্তু আব্দুল 18। ও শালা সব বুঝতো। ও কি আর মুস্কানের মতো গাধা ছিল? জানোয়ার কোথাকার! মুস্কান বোকার মতো কেঁদে গেল। আমার কথা মতো আম্মিকে নালিশও করলো, কিন্তু উল্টে মুস্কানের খেলা বন্ধ হয়ে গেল বিকেল বেলাতে। আব্দুল আর আলী কিন্তু দিব্যি খেলতো। মাঝখান থেকে মুস্কানের খেলা বন্ধ হয়ে গেল। আম্মিকে আব্বু বলল চেপে যেতে, না হলে নাকি বদনাম হয়, মুস্কানের নিকাহ হবে না। কি বাজে নিয়ম না! যে দোষ করলো সে শুধু ছেলে বলে বেঁচে যাবে। কিন্তু মুস্কানের আম্মি বলতো যে আল্লাহ নাকি সব দেখছে, সে নাকি ঠিক সময়ে শাস্তি দেবে দোষীকে। সব বাজে কথা, আমি বিশ্বাস করতাম না এসব। কিন্তু মুস্কান তো ভালো মেয়ে। মুস্কান কিন্তু বেশ ছিল লেখাপড়াতে।
আমি ওকে অনেক সময় পড়াশোনা করিয়ে দিতাম, কিন্তু মুশকিল হলো যখন ফাহিম স্যার ওকে পড়াতে এলো। কতবার বলেছিলাম, কিন্তু কে কার কথা শোনে? সেই প্রেমে পড়লো মানে একেবারে পড়ে হাবুডুবু খেলো, ধরাও পড়লো। আর আমি ওর বিয়ে দিয়ে দিল। তাও কার সাথে? ওর ফুফার ছেলে, ওই ইকবালের সাথে। সেই ক্যাবলা ছেলেটা যাকে রোজ খেলার সময় চুল বানাতাম আমরা, সে হবে মুস্কানের বর। এরপর আমি মরে গেল, আব্বুর অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু মুস্কানের বিয়ে আটকালো না। নিন্নি না সব ব্যাপারে তাড়াহুড়ো করে, আমি অত সহজে সব বলতে পারি না। আসলে ওকে তো আর আমার মতো সহ্য করতে হয়নি, তাই ও এত সহজে সব বলে দিতে পারে। আমার জায়গায় থাকলে বুঝতো। আম্মির উপর এক বুক অভিমান ছিল আমার, কিন্তু দিনের শেষে তো আমার আম্মি ছিল সে। আম্মির স্নান করতে খুব ভালো লাগতো। আব্বুকে বলে বাথরুমে নতুন শাওয়ার লাগিয়েছিল, ফোয়ারার মতো জল ছুটে আসতো তার থেকে, ঠান্ডা গরম মেশানো। আম্মি স্যান্ডেল সাবান মাখতো, কি মিষ্টি গন্ধ। এখনো চোখ বুজে আম্মির কথা ভাবলেই ওই গন্ধটা নাকে অনুভব করি। সেদিনও আমি স্নান করছিল, গুনগুন করে গান করছিল। হঠাৎ একটা চিৎকারের তাল কেটে গেল। আম্মির টকটকে ফর্সা শরীরটা আমিই দেখেছিলাম, নিথর হয়ে বাথরুমের মেঝেতে। ইলেকট্রিক শক, চোখ দুটো অস্বাভাবিক রকম ঠিকরে বেরিয়ে আসছে, কিন্তু গোটা বাথরুমে স্যান্ডেল সাবানের মমা করা গন্ধ, সাথেই একটা একটা পোড়া গন্ধ। তার মাঝে আমি শুয়ে আছে, বৃষ্টির ছাটের মতো জল খেলা করছে আম্মির অনাবৃত শরীরের ভাঁজে ভাঁজে। কি সুন্দর ছিল আমার আম্মি। ব্যাস, আমি চলে গেল, আমি শুধুই কেঁদে গেলাম সারাদিন সারা রাত। এটা আগের ঘটনা। তখন আমার 12, আর ফুফার ছেলে ইকবাল ওর 14। কিন্তু ও একেবারে ভোদাই একটা। আমি আর নিন্নি খালি ইচ্ছে করে ওকে চোর বানাচ্ছি খেলার সময়। একে তো মেয়েদের সাথে খেলছে, তার উপর ওর পায়ের সমস্যা ছিল বলে দৌড়াতে পারে না ঠিক করে। আব্দুল আর আলী তো ওকে খেলতেই নিত না, ওরা খালি ওর পিছনে লাগতো, ওকে মারতো। আমার খারাপ লাগতো, কেন মারবে বেচারিকে? আমি গিয়ে আলীর কান মুলে দিয়েছিলাম। তারপর থেকে ইকবাল আমাদের সাথেই খেলতো, কিন্তু নিন্নি সহ্য করতে পারে না ছেলেদের। ইচ্ছে করে ওকে চোর করতো বারবার, ওর মাথায় মেরে পালিয়ে যেত। আমার না খুব খারাপ লাগতো, কিন্তু কি করি, নিন্নিকে সামলানো আমার দ্বারা হবে না। আম্মির মরার পর থেকেই আব্বু কেমন একটা হয়ে যায়। আম্মির জন্য শুধু আমিই কান্নাকাটি করতাম। আব্বুর তো ঝাড়া হাত পা, রোজ মদ খাচ্ছে, বন্ধুদের নিয়ে খেতে যাচ্ছে, ক্লাব যাচ্ছে, রেস খেলা দেখতে যাচ্ছে, সব আগের মতো। তারপর শুনলাম আব্বু আবার নিকাহ করবে। নতুন আম্মি নাকি আমার থেকে মাত্র 10 বছরের বড়। ওরা নাকি আম্মির ঘরেই থাকবে। এদিকে নিজের নিকাহ করার আগেই সে আমাকে বিদায় করতে চায়। আজকাল আব্বু আমাকে দেখতেই পারে না। আমার তখন 19। জোর করে আমার নিকাহ দেবে আব্বু। কার সাথে? সেই ল্যাংড়া ইকবালের সাথে। ও তো ভাই ছিল আমার, ওকে আমার শহর হিসাবে আমি মানতে পারবো না, একদম না। আমি তো একজনকে ভালোবাসতাম। আমি ঠিক বলতেন। আল্লাহ সব দেখছে, শাস্তি সবার হবে। আব্বুরও শাস্তি হলো। আমার নিকার পরের দিনই আব্বু গাড়ি নিয়ে বেরিয়েছিল, ব্রেক ফেল করলো গাড়ি, নেমে এলো মৃত্যু, নেমে এলো বিচার। মুস্কানটা খুব দুঃখ বিলাসী, সারা দিন কান্নাকাটি। আমি কিন্তু ওরকম নই। হ্যাঁ,
আমি মুহূর্তবাদী। প্রতিটা মুহূর্তের মধ্যে কি অসীম আনন্দ লুকিয়ে আছে এটা শুধু সেই জানতে পারে যে সেই মুহূর্তটা প্রাণ খুলে উপভোগ করেছে। আমি মুস্কানকে বারবার এটাই বলতাম, মুহূর্তে বেঁচে থাকতে, মুহূর্তটাকে উপভোগ করতে। ও ঘুড়ি ওড়াতে ভালোবাসত, কিন্তু আলীর সাথে যেতে ভয় পেত। কেন? ওর নিজের বাড়ির ছাদে যেতে ওর কিসের ভয়? বাড়িটা কি শুধু আলীর? ওর নয়, কিন্তু ওর ওই এক কথা, আব্বু বকবে। কিন্তু নীল আকাশের বুকে মেঘেদের চুমু খেতে একটা ঘুড়িকে দেখতে পাওয়া কি কম আনন্দের? ও তাই সেদিন গেছিল ছাদে। আব্দুল আর আলীও ছিল। ওকে দেখেই হাসতে শুরু করেছিল। আব্দুলের দুই চোখে তখন একটা ঘিন ঘিনে সরীসৃপ চাহনি। বাড়িতে বড়রা কেউ নেই, এটাই তো সুযোগ। ঠিক ছুতো করে আলীকে নিচে পাঠিয়েছিল আব্দুল। আমি তখনই আঁচ করেছি বেটার মতলব ঠিক নয়। ছুটে গেলাম ছাদে, কিন্তু দেরি হয়ে গেল। ততক্ষণে যা হবার হয়ে গেছে। ধাক্কা ধাক্কিতে আব্দুল ছাদ থেকে পড়ে গেছে। ভেবেছিলাম আলী নিশ্চয়ই গুছিয়ে নালিশ করবে, কিন্তু আব্দুল তো মাথা ফেটে মরে গেল। আলী এত ভয় পেয়েছিল যে ও কিছুই বলল না। ওদেরও ছাদে উঠে খেলা মানা ছিল, ওরা শুনতো না। ছেলে তো অবাধ্য হতেই পারে, এতে আর এমন কি। সেদিন আমি বুকে জড়িয়ে কেঁদেছিল আলীকে। আলী ভয় গুটিয়েছিল। এটাই বড় মজার ব্যাপার ভয়ের। কখন যে একটা ভয় রোদ ঝলমলে দিনকে মেঘলা বানিয়ে দেবে কে বলতে পারে? আর ভয় কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে স্বীকার করে। এক্ষেত্রে মেয়েরা ভীতু আর ছেলেরা খুব সাহসী, এই ধরনের কথার কিন্তু কোনো মানে হয় না। মুহূর্তের উপভোগ করতে গিয়ে ওই বিপাকে পড়ে আবার নিজেকে গুটিয়ে নিয়েছিল মুস্কান। এটাই ওর সমস্যা। কিছু হলেই ওর সেই মন খারাপ, সেই জ্ঞান জ্ঞানে কান্না। ওর মনের আকাশ বছরে 360 দিনই মেঘলা থাকে। একদিকে আমি ওকে মুহূর্তবাদ শেখাতে চাইছি, অন্যদিকে আমি ওকে বলছে উপভোগ শব্দটাই নাকি মেয়েদের জন্য হারাম। কে বোঝাবে ওকে? কিন্তু সেই সময় একদিন হঠাৎ দক্ষিণের হাওয়া দিল। সে এক ওই অদ্ভুত শিরশিরানি, মানে ভিতর থেকে নাড়িয়ে দিচ্ছে। তখন মুস্কান 18, কলেজে পড়ে। সেই দক্ষিণের হাওয়া যেভাবে মুস্কানের শরীরটাকে ছুঁয়ে গেল, আর কাউকে সেইভাবে ছুঁল না। আদিমের হাতছানি রোজ ডাকছে মুস্কানকে। তখন প্রেম আর শরীর এক অদ্ভুত টানা পোড়েন সৃষ্টি করছে, সেই ওই নিষিদ্ধ ফল খাওয়ার তাগিদ। কিন্তু ওই ইঁদুর ছানা ভয় মরে। সেদিন যখন সন্ধেবেলাতে কেউ ছিল না দোতলাতে, ফাহিম স্যার পড়াতে এলো। আর এলো আকাশ কালো করে এক তোল পার করা কাল বৈশাখী। সবাই ব্যস্ত জানলা বন্ধ করতে। আলী ফাঁকতালে ছুটেছে আমতলা থেকে আম কুড়োতে। বাইরে প্রকৃতির তাণ্ডব। আছড়ে পড়ছে ঝড়, বাড়ির দেওয়ালে পাঁচিলে মেঘেদের রণহুঙ্কার। তখন সেই বন্ধ ঘরে কিন্তু আরও একটা ঝড় এসেছে। বারবার আছড়ে পড়ছে মুস্কানের বুকে, পেটে, নিতম্বে। কেটে দিয়ে যাচ্ছে তার সদ্য প্রস্ফুটিত শরীরে অজস্র মানচিত্র। সে এক অমোঘ ঘোর। মুস্কানের শরীর যেন এখন আর তার শরীর নয়। এক অদ্ভুত কম্পন, যা মুস্কান আগে কখনো অনুভব করেনি। শরীরের প্রতিটি বাঁকে যে এরূপ গোপন অথচ অনন্য আনন্দ লুকিয়ে থাকে, সেদিন প্রথম অনুভব করেছিল মুস্কান। লজ্জার মাথা খেয়ে বাইরের ঝড়ের সাথেই পাল্লা দিয়ে চলছিল তাদের ঝড়। তীব্রতা বাড়ছিল ক্রমে যৌবনের সেই আদিম সুখের ঘ্রাণে। আরো কতক্ষণ চলতো কে জানে, যদি না ঝড়ের ঝাপটায় আচমকা দরজাটা খুলে না যেত। রতিক্রিয়ায় মত্ত দুটো অনাবৃত শরীরকে বাইরে থেকে দেখেছিল মুস্কানের আম্মি, একেবারে পাথর হয়ে। নিন্নি বড় গুছিয়ে বলতে পারে, আমি না পারি না। আর ওসব বলতে তো বড় লজ্জা লাগে, সংকোচ হয়। ফাহিম স্যার বয়সে 11 বছরের বড় ছিলেন, বিবাহিত ছিলেন। তবু প্রেম কি আর ওসব বোঝে? তবে ওই দিন কিন্তু উনি জোর করেননি, বরং আমি থাক সে কথা।
ওরা নিয়ে গেল ফাহিম স্যারকে। আর কোনো দিন সে আসেনি আমাকে পড়াতে, আর কেউ আমাকে পড়ায়নি। তারপর আব্বু কলেজ যাওয়া বন্ধ করে দিল। তড়িঘড়ি ইকবালের সাথেই বিয়ে ঠিক হলো আমার ফুফার ছেলেও। ওকে বিয়ে করব? আম্মিকে বলতে মার খেয়েছিলাম আমি, সেই প্রথম। আমার নাকি দোষ, আমার চরিত্র ঠিক নেই, কেউ নিকাহ করবে না। কেন? কারণ আমি নাকি নিজের ইচ্ছেতে ওই একদিন ভালোবেসেছিলাম। কিন্তু আমি তো আর কচি খুকি নই, আমি অনেক কিছুই শুনতে পাই। আব্বু তো অনেকদিন জোর করে আম্মুর সাথে আবার মার খেয়েছিলাম। আমার আম্মি বড় পাল্টে গেছে এখন, চিনতে পারি না আর। এদিকে নিন্নির সাথেও ঝগড়া হয়েছে, কথা বলছি না আমি, ওই মাথা খাচ্ছে আমার। ওর কথাতেই সেদিন আমি ফাহিম স্যারের সাথে, কিন্তু তা বলে ইকবালকে নিকাহ। সেদিন আমি বুঝেছিলাম ছেলেরা নিজেদের জন্য মেয়ে পছন্দ করতে পারে, কিন্তু মেয়েদের কোনো পছন্দ থাকতে নেই, তাদের পছন্দ করা হয়। নিজেকে বুঝিয়েছিলাম, ইকবালকে তো ছোটবেলাতে অনেক বাঁচিয়েছি আমি, ও নিশ্চয়ই আমাকে বুঝবে এবার। সে গুড়ে বালি। সেদিন আমি মারা গেছে, আমি খালি কাঁদছি, কিছু খাইনি আমি, খুব কষ্ট হচ্ছিল। কিন্তু ইকবাল বলল আমির জন্য তার প্রথম রাত্রি নষ্ট করবে না। সেই আমার ছোটবেলার খেলার সাথী ইকবাল। ছেলেরা বড় হলে কিরম যেন পাল্টে যায়। আমাদের ছোটবেলার স্মৃতির কোনো মূল্য নেই তার কাছে। তার চোখে মুখে একটা খামুক অধিকার বোধ, আমি যেন তার সম্পত্তি, আমার শরীরটা যেন তার ভোগের জন্য তৈরি। আমিও চেষ্টা করছিলাম তার তালে তালে তাল মেলাতে, কিন্তু শরীর আর মন কি সব সময় কথা শোনে? আমি তো নিকার আগে থেকে এই রাতে তালিম দিত। এই রাতে শহরকে খুশি করলে নাকি দাম্পত্য সুখের হয়, কিন্তু শরীর সাড়া না দিলে কিছুই যায় আসে না পুরুষের। সেদিন আমি আমার মাথার উপর ঘুরতে থাকা ফ্যানটা দেখছিলাম, ঘরের রঙের সাথে মানানসই গোলাপি রং, আর দেখছিলাম একটা নগ্ন পশু আমার শরীরটা নিয়ে পাশবিক ক্রীড়ায় মত্ত। ফ্যানের প্রতি আবর্তনের সাথে সে আরো হিংস্র হয়ে উঠছে। আমি নিষ্পলক ফ্যান দেখছি, কিন্তু সে এতটাই মত্ত যে সে আমার চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়া চোখের জল দেখতে পেল না। সেই জল ভিজিয়ে দিল বালিশ। তারপর যখন পাশ ঘুরে নিবিড় অন্ধকারে বেহুশের মতো ঘুমে সে আচ্ছন্ন, আমায় সঙ্গ দিয়েছিল সেই পাশ বালিশ আর গোলাপি ফ্যানটা। আমি ভেবেছিলাম আর যোগাযোগ রাখবো না মুস্কানের সঙ্গে। কেন রাখবো? কোনো কথা শোনেও আমার? দিনের পর দিন ও অত্যাচার সহ্য করার জন্যই তো জন্মেছিল। বললাম নিকাহ করিস না, পালিয়ে যা। না, ও তো আম্মির ভালো মেয়ে। আর নিকার পরে প্রতি রাতে ওকে যেটা সহ্য করতে হতো, সেটা আমার নজরে ধর্ষণ ছাড়া আর কিছুই না। বুঝি না কেন বিবাহিত পুরুষ স্ত্রীর শরীরকে নিজের অধিকার ভেবে থাকেন। কিন্তু সেই একদিন দেখা হলো আবার মুস্কানের সাথে। সে কি কান্না মেয়ের! তার নাকি খুব দুঃখ, কোনো বন্ধু নেই, বর ভালোবাসে না, ওর নাকি খুব একা লাগে, রাতে ঘুম আসে না, সারাদিন কান্না পায়। ওর বর নাকি ওকে পাগল বলে। তার নাকি আবার পরকীয়া শুরু হয়েছে একটা কোনো ওই এক শহরের মেয়ের সাথে। সব চলছে, কিন্তু সাপ্তাহিক ধর্ষণ কিন্তু বন্ধ হচ্ছে না। নিকাহ করা বউ বলে কথা, শহরের অধিকার বলে কথা। আমি তো চাইনি আর ওর জীবনে মাথা গলাতে, কিন্তু ওর দিকে তাকিয়ে সব অভিমান ভুলে গেলাম। কি চেহারা হয়েছে বেচারির!
উস্কো খুস্কো চুল, রোগা কাঠি, চোখের তলায় কালি, তার উপর নাকি ও অবসাদের শিকার। এই অবস্থায় ওকে উপেক্ষা করা অসম্ভব, তাই নিজের অনিচ্ছায় আবার ফিরতে হলো আমাকে মুস্কানের জীবনে। ওরা আমাকে দরকার ছিল। মানসিক রোগ বা ডিপ্রেশন কি মারাত্মক সেটা মুস্কানকে বোঝাতে আমার কালঘাম ছুটে গেল, কিন্তু মেয়ে মানতেই রাজি নয়। ওর খালি এক কথা, ওর মন খারাপ কিন্তু ও পাগল নয়। আর ইকবালেরও হেলদোল নেই, সে তো ব্যস্ত নিজের জীবনের ছন্দে। তার কাছে তার স্ত্রী বিছানায় ফ্রিজিড, অথচ নিজের শারীরিক চাহিদা মেটাতে কিন্তু সেই মুস্কানের কাছেই ও আসবে। কি নোংরা একটা সম্পর্ক, শুধু শরীর, মন নেই। বেচারি মুস্কানের তো ওদের সিলিং ফ্যানের নকশা বা সিলিংয়ে জমে থাকা ঝুল বা ওদের শোবার ঘরে থাকা টিকটিকিটা চেহারা মুখস্থ হয়ে গেছে। কারণ ওই সময়টা সে নিষ্প্রাণ হয়ে শুধু সিলিং দেখতে থাকে। স্বাভাবিক নিয়মে তার শরীর সাড়া দেয় না ইকবালের কামুক স্পর্শে। আমি না এটা মেনে নিতে পারছিলাম না, কিন্তু কে বোঝাবে মুস্কানকে? ও তো নিজের ভবিতব্য ভেবে মরার মতো বেঁচে আছে। আরে এটাই না সমস্যা অধিকাংশ মেয়েদের। আমাকেই কিছু একটা করতে হবে। সেদিন প্রথম ইকবাল ওইভাবে হাত তুলল মুস্কানের উপর। হয়তো আমারই দোষ। আমার কথাতেই তো ইকবালকে প্রথমবার বাধা দিয়েছিল মুস্কান। বলেছিল আজ ভালো লাগছে না, কিন্তু ওই সস্তার কিছু আদিক্ষেতা করতেও যখন মুস্কান সহমত হলো না, তাদের ভিতরের পশুটা বেরিয়ে এলো। চুলের মুঠি ধরে মুস্কানের মুখটা বিছানাতে ঠেসে দিল। হিংস্র হাতের ছোঁয়াতে ছিঁড়ে গেল নিম্নাঙ্গের অন্তর্বাস। আর তারপর যেটা হয়েছিল সেটা আমার কাছে পাশবিক ধর্ষণ তো বটেই, সাথে মারধর। মুস্কানের ফর্সা পাপড়ির মতো গালে পড়েছিল কালশিটে, ঠোঁটের পাশ কেটে রক্ত পড়ছিল। আমার ঠিক কিরকম লাগছিল বুঝতে পারছিলাম না। ব্যথা হচ্ছিল নাকি লজ্জা, নাকি ঘেন্না, নাকি কষ্ট, ঠিক কোনটা সেটা না বোধগম্য হচ্ছিল না। সকালে উঠে আয়নার সামনে যেতে নিজেকে দেখেই কান্না পেয়ে গিয়েছিল। সেই অবস্থাতেই জল খাবার বানালাম, ইকবালের টিফিনও গুছিয়ে দিলাম। ওর দিকে তাকাতে আমার নিজের খুব লজ্জা লাগছিল। ও কিন্তু আমার দিকে ঘুরেও তাকালো না। দুপুরের দিকে নিন্নি এসেছিল। ও খুব রেগে গিয়েছিল। ও রেগে গেলে ওকে ওকে আমার খুব ভয় লাগে। আসলে ও তো আমার মতো নয়। ও খালি ভাবছিল আমার এই অবস্থার জন্য নাকি ওই দায়ী, কিন্তু আমি সেটা মনে করি না। মেয়েদের জীবনে এইরকম তো হয়েই থাকে। আম্মির গায়েও হাত তুলতো আব্বু, আবার সোহাগও করত। আচ্ছা, ইকবাল কি আমাকে একটুও ভালোবাসে না? একটু বাসে নিশ্চয়ই, তবে এরপর যেটা করতে বলল নিন্নি আমাকে, সেটাতে আমার ঘোর আপত্তি ছিল। ও বলল পাশের ফ্ল্যাটের গুপ্তা আন্টির থেকে গিয়ে ব্যান্ডের চেয়ে নিয়ে আসতে। ইস, কি লজ্জা! ওরা নিশ্চয়ই রাতের আওয়াজ শুনেছে। এখন আমাকে এইভাবে দেখলে কি ভাববে? কিন্তু নিন্নি নাছোড় বান্দা। ওর বক্তব্য যদি আশেপাশের লোক জানে তাহলে হয়তো ইকবাল ভয় পাবে। আসলে ও অনেক কিছু বুঝতে পারে, অনেক দূর ভাবতে পারে। আর ওই আমার একমাত্র বন্ধু বলে কথা। বাধ্য হয়ে শুনেছিলাম ওর কথা। আমি না খুব একা। ইকবালের সাথে তো সম্পর্কটা মরেই গেছে। সেরকম বাইরেও বেরোই না। আলী এখন বিয়ে করেছে, কিন্তু ওরা আমাকে বাড়িতে আসতে বারণ করে জানেন। আমি নাকি অপয়া। আমার বিয়ের সময় আম্মি মারা গেছিল। প্রথম যেবারে বাড়ি যাই সেদিন আব্বুর অ্যাক্সিডেন্টে মৃত্যু, তাই আমাকে অপয়া ভাবে। কি অদ্ভুত না? আমার যে ছোট ভাই, কত সহজে সেই আমাকে অপয়া ভাবতে পারে। তার নিজের আপু, যার কোলে সে বড় হয়েছে। এটাই দুনিয়া, বেঈমান। অথচ সেদিনই যে আব্বু ওই ডাইনিটাকে বাড়িতে এনেছিল, সেটা বেমালুম ভুলে গেল ওরা। আয়েশা,
আমার থেকে বছর 10 বড় হতো আমার নতুন আম্মি। আরে সেসব নিয়ে নালিশ নেই কোনো, হয়তো এটাই পৃথিবীর নিয়ম। আচ্ছা, এবার ফিরে আসি বর্তমানের কথায়। নিন্নি আমাকে বলেছিল এবার পরিষ্কার বলতে ইকবালকে যে আমি এরপর পুলিশে নালিশ করব, না হলে ওকে তালাক দেব। আমিও ভেবেছিলাম ঠিক বলছে নিন্নি, ইকবাল হয়তো ভয় পাবে, কিন্তু ইকবালকে বলার পর ও ভীষণ রেগে গেল। এলো পাথারি মেরেছিল আমাকে, চর ঘুষি লাথি, বলেছিল আমি নাকি বিছানায় মরা কাঠ। ওকে সুখ দিতে চরম ব্যর্থ। আর বলেছিল যে ও আমাকে তালাক দেবে না, জানে মেরে ফেলবে। এতদিন শুধু রাতে অত্যাচার করতো ইকবাল, কিন্তু এখন সব সময় ঘৃণার চোখে দেখে আমাকে। সুযোগ পেলেই মারে, খারাপ কথা বলে, সব নিন্নির জন্য। ওকে এত বিশ্বাস করি, আর ওই আমার জীবনটা শেষ করে দিল। আজকাল আর কান্নাও পায় না, খুব কষ্ট হলেও চোখ থেকে জল পড়ে না। সত্যি, আসলেই আমি শুকনো কাঠ হয়ে যাচ্ছি, নিষ্প্রভ, নিষ্প্রাণ, মৃত। আজকাল খুব মরে যেতে ইচ্ছা করে, কিন্তু সাহস পাই না। খুব মাথা ব্যথা করে, সারাদিন গা ম্যাচ করে। নিন্নিকেও আর ভালো লাগে না আমার। এরই মধ্যে আমি নিন্নির কথা মতো পড়শিদের কাছ থেকে ওষুধ চেয়ে আনি। এই মিসেস গুপ্তা, মিসেস বনসাল, মিসেস আমিন, মিসেস সরকার, উকিল দময়ন্তী সেন সবাই জানে আমার কথা। নিন্নি কথা দিয়েছে সব ঠিক করে দেবে। এরপর নিন্নি এক অদ্ভুত কথা বলল আমাকে। আচ্ছা মুস্কান, পৃথিবীতে নোংরা পুরুষের থেকে বাঁচতে কি আমরা একজনকে আমাদের মতো করে বড় করতে পারি না? আমি কিছুই বুঝলাম না। ও ভেঙে বলল, দেখ মুস্কান, তোর আর ইকবালের যদি একটা ছেলে হয় তাহলে ইকবালও খুশি হবে, আর তুইও তাকে তোর মনের মতো করে মানুষ করতে পারবি। কি বলছিসটা কি? পাগল তুই? তোর কথাতেই তো আমি রোজ রোজ কারি পিল খাই, যাতে কোনোদিন প্রেগনেন্ট না হয়ে পড়ি। আর আজ তুই বলছিস? আরে বাবা, যদি ছেলেদের ঠিক করে মানুষ করিস তুই, সেও ভালো মানুষ হবে। ছেলে হলে ইকবালও ওই মেয়ে ছেলেকে ভুলে থাকবে, আর তুইও ছেলে নিয়ে ব্যস্ত থাকবি, খুশি থাকবি তুই। আমি বিশ্বাস করতে পারছি না এটা তুই বলছিস, না আমার নানি বলছে। আর কে বলেছে ছেলে হবে? যদি মেয়ে হয়, আর আবার আমার মতো একটা জীবন পাবে তো সে? মোটেই পাবে না, সে একটা স্বাধীন পাখির মতো বাঁচবে। তুই তো এখন থেকে শিখেছিস ভালো মেয়ে হয়ে থাকার মাসুল। নিন্নি যে কি জাদু জানতো আমি জানি না, ওর সাথে যোগ দিতে কেউ পারে না। আমাকেও ঠিকও বুঝিয়ে দিল। আমার বারবার মনে হচ্ছে নিন্নি কি পাল্টে গেল। যাই হোক, আমি পিলস খাওয়া বন্ধ করলাম, আর 3 মাসের মধ্যেই আমি গর্ভবতী হলাম স্বাভাবিক নিয়মে। মুস্কানের নানি বলতো পুরুষের মনের রাস্তা নাকি পেটের মধ্যে দিয়ে যায়। বাজে কথা, সেটা আমি বুঝি। আসলে পেটের একটু নিচের থেকে যায় রাস্তাটা। নিজের বউ 3 বছর পর অন্তঃসত্ত্বা জেনে তো ইকবালের দারুণ খুশি। সে তো প্রমাণ দিতে পেরেছে বাজারে যে সে একটা সচ্চা মরদ। এখন ওই মেয়ে ছেলের সাথেও প্রেমটা কমেছে, কিন্তু পুরুষ তো সুযোগ পেলেই ওই দিকেও নিশ্চয়ই চালিয়ে যায়। আমি এক রদ্দি বিশ্বাস করি না পুরুষদের। এর মধ্যে একটা জিনিস হয়েছে, সেটা হলো আমি মুস্কানকে রাজি করাতে পেরেছি ডাক্তার দেখাতে। মনোবিদ ডক্টর ভাস্কোকে লোকে মাতাল বলেই চেনে যদিও, তবে আমাদের জন্য উনিই আদর্শ। তার কারণ হলো ওনার কাছে দেখাতে গেলে ইকবালের জানার সম্ভাবনা নেই বললেই চলে। আজকাল ইকবাল গায়ে হাতও তোলে না মুস্কানের, রাতেও সেরকম কিছু করে না। মুস্কানকে বাঁচাতে গেলে এটাই একমাত্র রাস্তা ছিল আমার মাথায়, কিন্তু আমি জানি এটা সাময়িক প্রতিকার, আর কয়েক মাস পরেই তো আবার যেই কে সেই। এর মধ্যেই যা করার করতে হবে।
বেশ ভালো আছে এই কদিন। ইকবালের বাড়ির লোক এসেছিল, আমাকে অনেক গিফট দিয়েছে। কি আশ্চর্য, আমার এত দিনের বিয়েতে এই প্রথম তাদের এত আদর পেলাম। আমার আম্মি আব্বুও এত খাতির করেনি কোনো দিন। খুশি হলাম, কিন্তু সাথে ভয় লাগলো ভীষণ। একজন মেয়ের একমাত্র অর্জন হলো মা হওয়া, আর কিছুই না। আর আর তার বাকি ইচ্ছেগুলোকে এই সমাজ নির্দ্বিধায় গলা টিপে মেরে ফেলে। আচ্ছা, এই লোকগুলো কোথায় ছিল যখন রোজ রোজ ইকবাল অত্যাচার করতো আমার উপর? যদি আমার সন্তান মেয়ে হয়, এই নোংরা পরিবেশে সে বাঁচবে কিভাবে? ভেবেই না একটা হিম শীতল স্রোত নেমে গেল আমার শরীর জুড়ে। না, আর ভাবতে পারছি না। গুজগুজ ফিসফিস চলছে চারিদিকে। কাঠগড়ায় দাঁড়িয়ে এক মহিলা, কালো বোরখা পরে সন্ত্রস্ত হয়ে সে দাঁড়িয়ে আছে। স্পষ্টই ভয় পেয়েছে, হালকা কাঁপছে। আসামি পক্ষের উকিল দময়ন্তী সেন গলা খাঁকড়িয়ে উইটনেস বক্সে দাঁড়ানো ডক্টর ভাস্কোকে জিজ্ঞেস করলেন, ডক্টর ভাস্কো, আপনি অ্যাকিউজড মুস্কান ইকবাল আবিদকে কতদিন ধরে দেখছেন? ডাক্তারবাবু কিছুক্ষণ চোখ পিটপিট করে মাথা চুলকে চুলকে বলতে শুরু করলেন, এই তো মাস পাঁচেক। মেডিকেল টেস্ট কি বলছে ওনার? উনি 6 মাসের অন্তঃসত্ত্বা, তবে ওনার আর একটা মানসিক রোগ আছে। কি রোগ? আচ্ছা, সেটা স্পষ্ট করে মহামান্য আদালতকে বলুন প্লিজ। ডিআইডি বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, মানে সহজ ভাষায় যাকে বলে স্প্লিট পার্সোনালিটি। সম্ভবত একদম ছোটোবেলা থেকেই ওনার এই সমস্যাটা ছিল। তিনি একাধিকবার জানিয়েছিলেন সে কথা তার অভিভাবকদের, কিন্তু ওই যে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে তো ন্যূনতম চিন্তিত নই, তাই মুস্কান নিজের অজান্তেই নিজের না পারাগুলো নিয়ে একটা আলাদা সত্তা তৈরি করে নেন। বড় হওয়ার পথে একাধিক ট্রমার শিকার হয়েছিলেন তিনি। যৌন নিগ্রহ, প্রেমে বিচ্ছেদ, তার বাবা মার মৃত্যু, জোর করে বিয়ে, অসুখী দাম্পত্য, এই রকম একের পর এক ঘটনা। তো এই ঘটনাগুলোই তার জীবনে অপরিহার্য হয়ে ওঠে এবং সেগুলোই তার কাল্পনিক সত্তাকে বাঁচিয়ে রাখে, যা হয়ে থাকে এই সমস্ত কেসে আর কি। যতই জীবন থেকে রোগী পালাতে চান, ততই তাদের এই অল্টার ইগো আরও শক্তিশালী হতে থাকে। ইনফ্যাক্ট সেই সত্তাই যেন তখন সেই রোগীকে পরিচালনা করতে থাকে। আর সেই সময় তাদের নির্দিষ্ট চিকিৎসা বা থেরাপি না হলে সেটা ভয়ানক কিছু একটা জায়গায় পৌঁছে যেতে পারে, যেটা আসলে সেই সুস্থ মানুষটা হয়তো কোনোদিন করতেই পারত না। থামলেন ডক্টর ভাস্কো। কোর্টের মধ্যে হালকা গুঞ্জন উঠল। জাজ প্রজ্ঞা চ্যাটার্জি চেঁচিয়ে উঠলেন, অর্ডার, অর্ডার। দময়ন্তী সেনের চোখে একটা আত্মবিশ্বাসী হাসি। সরকার পক্ষের উকিল মাথা নিচু করে বিস্ময়সূচক ভঙ্গিতে তাকিয়ে আছেন। আচ্ছা ডাক্তারবাবু, এই বিষয়ে আপনি ঠিক কী চিকিৎসা করেন? আমি সেরকম কিছুই করতে পারিনি ম্যাডাম, কারণ পেশেন্টের স্বামী এই ব্যাপারে একেবারেই কোঅপারেট করতেন না। ইনফ্যাক্ট উনি এক প্রকার ভয়েই থাকতেন যে ওনার স্বামী জানতে পারলে হয়তো অনেক মারধর করবেন, আর সেই ভয়ের কারণেই উনি অন্য ডাক্তার দেখাতে চাইতেন না। আর এভাবেই ওনার দ্বৈত সত্তার এই সমস্যাটা ক্রমাগত বেড়ে গিয়েছিল। আপনি কি ওনাকে জানিয়েছিলেন ওনার অবস্থার কথা? কোনো প্রমাণ আছে? হ্যাঁ, অবশ্যই। আমার সব সেশনে রেকর্ড করা থাকে, আর সেখানেই ওনার জবানবন্দি রয়েছে। আমি ওনাকে পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে ওনার যা মানসিক অবস্থা, আর একই সাথে ওনার হাজব্যান্ড যেরকম অ্যাবিউজিভ, সেক্ষেত্রে যে কোনো দুর্ঘটনা উনি ঘটাতেই পারেন। কারণ অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই উনি ভয়ানক প্রোটেক্টিভ হয়ে যান নিজের হবু সন্তানকে নিয়ে। ওনার নিশ্চিত মনে হতে থাকে যে ওনার সন্তান মেয়ে হবে, আর তাকে ওনার মতোই কষ্ট সহ্য করতে হবে জীবনে। যদিও তিনি আমার মতে বিশেষ কিছু ভুল ভাবেননি। আপনি দয়া করে নিজের মতামত জানিয়ে আদালতের মূল্যবান সময় নষ্ট করবেন না। এটা কোনো সামাজিক চেতনা বিকাশের মঞ্চ নয়, এটা রক্তাক্ত মার্ডার কেস। ক্ষমা করবেন মাই লর্ড, কিন্তু একবার বিচার করে দেখবেন, এটা কি শুধুই ইকবাল আবিদের মার্ডার কেস? এর কি আর কোনো সামাজিক পরিকষ্টা নেই? একজন মেয়ের সারা জীবনের অত্যাচারের কোনো সাজা হবে না? যাকে আমি নিজে হয়তো একটু বেশি বলে ফেলেছি। কেসে ফেরা যাক।
আমার শেষ প্রশ্ন ডক্টর ভাস্কোকে, আপনি কি কোনোভাবে মিস্টার ইকবাল আবিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? আগে হ্যাঁ ম্যাডাম, আসলে মুস্কানের অল্টার ইগোই আমাকে দিয়েছিল ওনার ঠিকানার নাম্বার। অনেকবার ফোন করে উনি ধরেননি, তারপর ওনার অফিসে গিয়ে বলতে চাই, তখন উনি অপমান করে তাড়িয়ে দেন আমাকে, বলেন যে আমাকে পুলিশে দেবেন ওনার স্ত্রীর আশেপাশে দেখলে। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি যেতে পারেন। তাহলে ইওর অনার, ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার। সেই দিন যখন প্রথমবার মুস্কান তার স্বামী ইকবালকে বলে তার মেয়ে হবে, যেটা আবার তার মস্তিষ্ক প্রসূত একটি খেয়াল মাত্র, ইকবাল আবিদ কিছু না ভেবে তাকে মারতে থাকে। আর সেই সময় মুস্কানের অল্টার ইগো নিন্নি এসে ডিফেন্সিভ রিফ্লেক্স অ্যাকশনে খুন করে ইকবাল আবিদকে। এটি খুন নয় ইওর অনার। এখানে অভিযুক্ত মুস্কান আসলে আসামি নন, উনি একজন ভিকটিম, একজন পেশেন্ট যাকে ন্যূনতম চিকিৎসাটুকু আমরা দিতে পারিনি, মানে আমাদের সমাজ দিতে পারেনি। এই গল্পটি অন্য অনেক মেয়ের ইওর অনার। বুঝলেন তো এবার? আমার 5 বছরের রিহাব হলো, সেখানেই জন্মালো আমার মেয়ে, আমাদের মেয়ে। অন্তঃসত্ত্বা মানসিক রোগগ্রস্ত মহিলাদের তো আর জেলে পাঠায় না আমাদের আইন, এইসব জানতো নিন্নি, তাই ওই এইসব প্ল্যান করেছিল। ভাবুন একবার, কি ভয়ানক! আমাকে বলে তো আমি কখনোই রাজি হতাম না, তাই আমাকে ভুলিয়ে ভালিয়ে করেছে এইসব। ডক্টর ভাস্কোর সাক্ষ্য, প্রতিবেশীদের বয়ান, সবকিছুই আমার পক্ষেই ছিল। ওরা তো জানতোই না যে ওদের আসলে সেট করছিল নিন্নি। ও এসব পারে, আর এসব করে দিব্যি বেঁচেও যায়। কি সাহস আর বুদ্ধি ওর! আমি তো তাই ওকে ভয়ই পেতাম। আব্বুর গাড়ির ব্রেক ফেল, আম্মির বাথরুমে ইলেকট্রিক শর্ট সার্কিট, আব্দুলকে ছাদ থেকে ফেলে দেওয়া, সবকিছুই কি ভয়ানক! কিন্তু কেউ ওকে ধরতে পারেনি। ওই পারে এইসব। কিন্তু এবার হলো আসল মজা। ভাস্কো বলেছিলেন যে আমি নাকি নিন্নির ওপর বড় নির্ভরশীল। ও সাহসী, আমি ভীত। ও রাগী, আমি দুঃখী। আমরা দুজন আলাদা মানুষ। নিন্নি আমাকে বলল যে ভাস্কোর কথা মতো আমি তখনই ঠিক হতে পারি যখন ওর উপর আর ভরসা না করি। এইবার আমি তাই করলাম। আইডিয়াটা যদিও নিন্নির ছিল, ইকবালকে মেরেছিলাম আমি। নিন্নি দাঁড়িয়ে দেখেছিল, সারা দুনিয়া জানলো ওটা নিন্নি না, আসলে আমি ওটা। আরে আমি আর নিন্নি যে এক, সেটা হয়তো সেই মুহূর্তে মনে হয়েছিল, কিন্তু অল্প কিছু সময়ের জন্য। সেদিন থেকে নিন্নি আর আসে না। যাক, এখন আবার নতুন করে শুরু। আমি না আবার কলেজ যাচ্ছি, এই রিহাব সেন্টার, এখানেই থাকবো। ওরা আমাকে একটা চাকরি দেবে বলেছে। আমার মেয়ে আর আমি এক বুক খোলা আকাশ নিয়ে বাঁচবো এবার আমরা দুজন। ও, আরেকটা কথা বলতেই ভুলে গেছিলাম, আমার মেয়ের একটা মিষ্টি ডাকনাম রেখেছি জানেন তো, নিন্নি। जी दलीला ते बात वे ओ चन